বাংলাদেশ থেকে এসেছিলেন ওই বরিশাল ডিস্ট্রিক্টের লেমুয়া বলে একটা জায়গা। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে এলাম আমাদের পোর্ট ব্লেয়ার মানে শ্রী বিজয়পুরমের একটা সুন্দর জায়গাটার নাম হচ্ছে ইয়োগাস পার্ক। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, মনোরম দৃশ্য, আর এখান থেকেই দেখা যায় আমাদের শ্রী বিজয়পুরমের বড় এয়ারপোর্ট। প্রতিদিন সকাল সন্ধ্যায় যেন একটা মেলা বসে। মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের জন্য সবাই আসে, এমনকি ছোট ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই দারুণ, কারণ ওদেরকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে খেলাধুলা করে। আর এই জায়গাটাও আপনারা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা জায়গা। মানুষ যখন কঠোর পরিশ্রম করে, ভাগ্য তখন তার সহায় হবেই। জীবনে চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। আজকে আপনাদেরকে এই পার্কে নিয়ে আসার একটাই কারণ, এমন এক ভদ্রলোকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, যিনি ছোটবেলা থেকে আমাদের আন্দামানের ডিগলিপুরের ভীষণ জঙ্গল এরিয়াতে থাকাকালীন জীবনে অনেক কষ্ট করে আজকে অনেক দূর পৌঁছেছেন। ওনারই আজকে গল্প শুনবো। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকার করাবো যিনি আন্দামান অ্যাডমিনিস্ট্রেশনে আইপিএনটি অর্থাৎ ইনফরমেশন পাবলিসিটি অ্যান্ড অ্যান্ড ট্যুরিজম বিভাগে কর্মরত ছিলেন। উনি আপাতত অবকাশ নিয়েছেন এই বছরখানেক হলো। তো ওনার যে অভিজ্ঞতা এবং ছোটবেলা থেকে কিভাবে এই সংঘর্ষের পথ ধরে এই দাদার এই কর্মজীবনে এসেছেন, তারই ব্যাপারে আমরা দাদার মুখে শুনবো। তাহলে সঙ্গে থাকবেন। নমস্কার দাদা, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাবো। আমার নাম মহানন্দ গোমস্তা। রামনগর, ডিগলিপুরের অন্তর্গত রামনগর একটা খুব দুরূহ গ্রামে জন্ম আর কি। 1963 সালে আমার ওখানে জন্ম। তা বাবা মা এসেছিলেন 1959-এ, রেকর্ডে যেটা আছে 59-এ এসেছিলেন। আর তা আমার জন্ম হয় 63-তে। এই 3-4 বছর পরে ওখানে জন্ম হয়। তার মানে আমি একদম প্রকৃত আন্দামানের যে রূপটা ছিল সেটা দেখেছি, ওই সময়ই জন্ম হয়েছে আর কি। মানে ওই তখন আর কি পুনর্বাসনটা তখন দিচ্ছিল আর কি। হ্যাঁ, পুনর্বাসন ওখানে দিয়েছে, আরো পরে দিয়েছে অনেক জায়গা। তবে আমাদের গ্রামটা একেবারে ওই জাস্ট বন জঙ্গল পরিষ্কার করে, মোটামুটি ওই সময় যে কঠোর পরিশ্রমের ব্যাপারটা, ওটা একদম মানে ওই সময়টা আপনার জন্ম আর কি। হ্যাঁ হ্যাঁ, সব তাছাড়া ডিসকানেক্ট ছিল, রাস্তাঘাট ছিল না, বাজারে যেতে হতো 18 কিলোমিটার পায়ে হেঁটে, নালা টালা পাহাড় সব পেরিয়ে যেত বড়রা এরকম সময়। তবে সেটেলমেন্ট হয়েছে যেখানে যেখানে মানে স্কুলটা ছিল, স্কুল ডিসপেন্সারি এসব ছিল। তারপরে টিচার, গভর্নমেন্টের যে টিচাররা ছিলেন, এটা ছিল। আর রাস্তাঘাট ছিল না, সব পায়ে হেঁটেই যেতে হতো স্কুলে, অনেক সংঘর্ষ করতে হতো। তো দাদা আপনার শৈশবকাল থেকে শুরু করে মানে আপনার চাকরির জীবন পর্যন্ত একটু আমাদের বলবেন। ঠিক আছে, জন্ম থেকে মানে ওই স্কুলে যেরকম হয়, এই 5 বছর 6 বছর স্কুলে যাওয়া, ওই টুনুমুনি স্কুল। তারপরে ক্লাস 1-এ একটা স্কুল ছিল আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, কিন্তু অনেকগুলো নালা পার হয়ে যেতে হতো আর কি। এইভাবে স্কুলে যাই, কিন্তু ক্লাস 2-তে উঠি তখন স্কুল বন্ধ হয়ে যায় আমার। মানে বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল আর কি। স্কুল বন্ধ হয়ে যায়, তো আমি লোকের বাড়িতে তখন এখানে ওই পেটে ভাতে থাকতাম আর কি। কাজ করলে ভাত দিত, এরকম করে করে পরে যখন আমার রেট ফিক্সড হলো আর কি, মজুরি কিষানের, ওটা একদিনে 4 আনা ছিল। তখনকার দিনে আমি এক বাড়িতে কাজ করতাম, মানে 4 দিন পরে 1 টাকা হবে, আমি তখনই
হিসাব করতাম আমি। তাই এইভাবে চলছিল। এর মধ্যেই একজন আমার জন্য সে মহামানব, একজন মাস্টারমশাইয়ের পোস্টিং হয় ওখানে। তিনি, তার বাড়ি কাঁচরাপাড়ায়, কলকাতার, ওয়েস্ট বেঙ্গলের। কিন্তু উনি এসেই দেখে যে স্কুলে রাঁচি ছেলেমেয়েরা 50-60 জনের মতো, কিন্তু বাঙালি ছাত্র মাত্র 2জন, দুটো মিডিয়ামই আছে। তা উনি ভাবছে যে তাহলে কি ব্যাপার, উনি গ্রামে বেরিয়ে গেছে যে দেখি বাঙালি এরিয়াটা কত বড়। উনি হাফ প্যান্ট পরে, একটা ব্যাগ কাঁধে ছিল, একটা ছাতা, এইভাবে পুরো গ্রাম ঘুরে দেখলো যে বাঙালি গ্রামটা বড় কিন্তু ছাত্র নেই। এইটা ওনার মানে। ওই মাস্টারমশাইয়ের নামটা একটু জানবো? মাস্টারমশাইয়ের নাম শ্রী শান্তিরঞ্জন বল, এখনো আছে। স্যার এখন পাত্রাপুরে বাড়ি করে ওখানে আছে। তা স্যারের যে সিদ্ধান্ত সেই দিনে, ওনার যে সেই ভাব আবেগ যাই হোক, এবং নিজে সরকারি শিক্ষক এবং এসে দেখে ছাত্র নেই, ওনার অনেক কষ্ট হয়েছিল। এবং গ্রামে বেরিয়ে যে এই যে অভিযানটা মাস্টারমশাই, যে ছাত্র কেন নেই, এর জন্য তিনি যা করলেন, তার মধ্যে আমি আসলাম। মানে ওই আয়ত্তের মধ্যে আপনি পড়ে গেছেন। উনি লিস্ট তৈরি করা শুরু প্রত্যেক বাড়ি থেকে, এবং শেষে 75 জন ছাত্র স্কুলে যাওয়ার মতো আছে, কিন্তু স্কুলে যায় না কেন। তখন উনি এই ম্যাটার নিয়ে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছে, স্যার ছাত্র আছে কিন্তু এই নালা টালা পার হয়ে স্কুলে আসতে পারে না, বর্ষাকালে কেউ আসতে পারে না, সবসময় নালায় তখন বৃষ্টি হতো, জল ভরা থাকতো। এইসব কারণ দেখিয়ে তা মাস্টারমশাই পারমিশন নিলেন যে বাঙালি এরিয়া স্কুল করা যাবে কিনা। উনি ভার্বালি তো পারমিশন দিয়ে দিলেন, উনি বললেন যে তুমি জায়গা থাকলে শুরু করো, আমরা সব করে দেবো। ওই ভরসায় মাস্টারমশাই ওরকম ডাইরেক্টরের সঙ্গে কথা বলে একটা পারমিশন পেলেন। তারপরে উনি ঠিক করলেন যে একটা, এখন যেখানে প্রাইমারি স্কুল, ওই জায়গাটা ছিল একটা জঙ্গল, ওখানে কালী পূজা হতো, আর একটা পাতার ঘর বানানো খোলা, আর চারপাশে জঙ্গল। তখন ওখানে ওই সবসময় গরু টরু থাকতো। পুজো তো একবারই হতো। তা মাস্টারমশাই ঠিক করলো যে ওই জায়গাটাই আপাতত শুরু করব, কেননা একটা মানে ঘর তো আছে। তারপরে আমাদের বলল যে তোরা সব ওই দাও, কোদাল, গাইতি সব নিয়ে কালকে আসবি, ওই 1 নম্বর স্কুলেই আসতে বললো। ওর মধ্যে আপনারা একটু বড় বড় ছিলেন। আমাকে মেইনলি বড় হিসাবে স্যার নিল, যে এখানে সব নিজেদের করতে হবে, বড় ছাত্র হলে স্যারের ভালো, বাচ্চারা তো কাজ করতে পারবে না। ওইটাই আমার মানে আশীর্বাদ হয়ে গেছে জীবনের। এবং তা আমরা স্কুলে এলাম, তা মাস্টারমশাই সামনে আগে, আর ওই রাস্তা কেটে কেটে আমরা যাচ্ছি, কেননা ওই রাস্তা দিয়ে রোজ মাস্টারমশাই আসা যাওয়া করবে। ওই জন্য পরিষ্কার করতে করতে গিয়ে ওখানে উঠলাম, প্রায় 1 কিলোমিটারের একটু বেশি। উঠে আমরা প্রথম দিন তো মানে খুব একটা খেলার মাহল তৈরি হয়ে গেল। পরিষ্কার করে ওখানে হেতাল পাতা, শুকনো পাতা বিছিয়ে আমরা বসলাম। আর মাস্টারমশাইয়ের জন্য ওই নীরদ বিশ্বাস বলে একজন ছিলেন, বেশ অর্থকরী ছিল, ওনার ভালো অবস্থা ছিল, ওনার বাড়ি থেকে একটা চেয়ার একটা টেবিল আনা হলো আর কি, যে মাস্টারমশাই বলবে। তা আমরা ওইরকম ভাবে পরের দিন মাস্টারমশাই বললো তোরা পরের দিন বস্তা নিয়ে আসবি, রোল করে ওতে বসবি। আমরা নিয়ে আসলাম। মানে পড়ার থেকেও মানে খেলাধুলা একটা অন্যরকম পরিবেশ। যে পড়াশোনাটা কবে শুরু হয়েছিল অনেক পরে, খেলাধুলা, কাজ করা, পরিষ্কার করা, এইরকম ভাবে না আমাদের একেবারে মানে করে নিল মাস্টারমশাই, মানে মনটা। হ্যাঁ, আর আমাদের একটা ভালো লাগলো, সব বাচ্চারা এক জায়গা, এরকম করে করে ধীরে ধীরে ওই পড়ানো শুরু করলো স্কুলে। তারপরে আস্তে আস্তে ওই লিখলো ডেস্ক বেঞ্চ এর জন্য। তা একদিন খবর এলো যে মায়াবন্দরে সব আছে, ওখান থেকে আনতে হবে। তা মায়াবন্দরে আমাকে নিয়ে চলে গেল। আমি এই গ্রাম থেকে প্রথম মানে গ্রামের বাইরে বেরোই, বোটে করে কালীঘাট থেকে মায়াবন্দরে যাই। পরে ভয় লাগে যে কোথায় এসছি, শহরে এসছি। তখন মাস্টারমশাই এদিক ওদিক ডিও অফিসে গিয়ে আমাকে বসিয়ে রেখে
এগুলো করলেন। পরে ওই একটা ডিঙি ঠিক করে ওই যত ডেস্ক বেঞ্চ আছে ভরে আমরা ওখান থেকে ডাইরেক্ট রামনগরে ওপেন সি থেকে আসলাম। তারপরে স্কুলের ছেলে মেয়েরা সবাই লাইন দিয়ে গিয়ে ওই বেঞ্চ ডেস্ক সব এনে এনে আমরা স্কুলে ভরলাম। হ্যাঁ, তা এইভাবে ওখানটায় শুরু হয় পড়াশোনা, খেলতে খেলতে কাজ করতে করতে। তারপরে গার্ডেন, এইরকম গার্ডেন মানে বড় বড় ফুল গাছ মাটি শুদ্ধ তুলে নিয়ে আসতে বলতো, যাতে অল্প সময়ের মধ্যে গার্ডেন বানানো যায়। তো এই মাটি শুদ্ধ নিয়ে আসতাম, এনে বসিয়ে দিতাম। আজকে লোক এসে দেখতো কালকে ফুল ফুটেছে, মানে মনে হয় যেন কবে করেছে আর কি। এইসব টেকনোলজি অ্যাপ্লাই করলেন স্যার আর কি। তা পড়াশোনা, তার মধ্যে যত কাজ, আর সব থেকে বেশি দায়িত্ব আমার উপরেই ছিল যেহেতু বড় ছিলাম। ওই স্কুলের আলমারির চাবি, এটা ওটা সব। আর এরম করে করে ইচ্ছা করতো না, কেননা ওই বন বাজারে ঘুরে বেড়া, মাছ ধরানো, এইসব অভ্যাস হয়ে গেছিল। তা ইচ্ছা প্রথমে মনে হতো যে ওরা সব মাছ ধরতে যায় আমিও যাব, কিন্তু কবে কবে যে সব ভুলে গেলাম, এর সঙ্গে জড়িয়ে গেলাম, মানে বুঝতে পারলাম না। পড়াশোনার ওই মহলটার মধ্যে আপনি জড়িয়ে গেলেন একদম, মানে আমাকে না এক ধরনের বেঁধেই ফেলেছিল। মানে পরিবেশটা পাননি করে, এতদিন সে পরিবেশটা পাননি করে আপনি ছন্ন ছাড়াচ্ছিলেন। একদম একদম। সেই তা এরপরে কাজের দায়িত্ব চাপিয়ে দিল। ওই লেখাজোখা আমার ছোটবেলা থেকেই ভালো ছিল, ওই দেখিয়ে দিত অ্যাডমিশন রেজিস্টারে কি করে লিখতে হবে। আমি 3-তে পড়ি, কিন্তু আমাকে ওগুলো দেখে আমি অ্যাডমিশন নিয়েছি বাচ্চাদের। মাস্টারমশাই কাগজে রাপ লিখে দিত, ওইটা অ্যাডমিশন রেজিস্টারে আমি লিখতাম। এখনো আছে, স্কুলে এখনো খুঁজলে পাওয়া যাবে। এবং স্ন্যাক্সের বিল, মানে যে টিফিন দিত ওর সঙ্গে চুক্তি করেছে যে তোমার বিল ও বানাবে, কিন্তু মাস্টারমশাই বানিয়ে দিয়েছে একটা, এবং আমাকে শিখিয়েছে যে এরম এরম বানাবে। তা ও বানিয়ে দেবে, ওকে বছরে 2টো জামা 2টো প্যান্ট দিতে হবে। মানে ম্যানেজমেন্ট এবার স্টার্ট হলো আমার জন্য। আমার 2টো জামা 2টো প্যান্ট, ওর সঙ্গে চুক্তি হলো। আমি ওই বিল বানাতাম, তখনই আমি জানলাম পাফড রাইস, বিটেন রাইস, হ্যাঁ ওগুলো লিখতাম। তা প্রথম প্রথম দেখে দেখে পরে বুঝলাম যে চিড়া মুড়ি সব এরকম করে করে বিল হতো। তা যাই হোক, সব এত ডিটেলসে তো বলা যাবে না, সময় হয়তো নির্দিষ্ট করা আছে। তা ওইভাবে স্কুলের সঙ্গে জড়িয়ে গেলাম, আর সব কিছুতে এক ডাকে কিছু হলেই মহানন্দ, এটা একটা ছিল। আরো বাদলো কি দিয়ে, যখন মাস্টারমশাই দেখলো যে এর মানে বাড়ির যা অবস্থা, ও যদি খাবার না পায় তাহলে বেশি দিন এভাবে রাখা যাবে না, তখন একটা যে মাস্টারমশাই যে পরিকল্পনা করলেন, এটা আমি সারা জীবন ভুলবো না। এটা মানুষের জানাও দরকার। হ্যাঁ, মাস্টারমশাই বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে আসতেন। হ্যাঁ, এবং পরে উনি ঠিক করলেন, ওনার তো অল্প একটুতে হয়ে যায়, কিন্তু বড় টিফিন ক্যারিয়ার নিলেন এবং দিদিমণিকে বলতেন বাড়িতে যে এক্সট্রা একটা বাটিতে ভাত দিতে। এবং ওইটা আমাকে দেওয়ার জন্য এরকম প্ল্যান করেছে যে সবার সামনে আমাকে এত ফেভার করা, এটাতে কোনো অসুবিধা হতে পারে। হ্যাঁ, গ্রামে নানান রকমের মানুষ আছে, ওই জন্য আমাকে কানে কানে বলে দিল যে আমি খেয়ে আসবো, খেয়ে এসে ওই বাটিতে সব থাকবে, আর তোকে আমি সবার সামনেই বলবো টিফিন ক্যারিয়ারটা আছে ধুয়ে নিয়ে। আর তুই কি করবি, টিফিন ক্যারিয়ার খুলে ভাত টাত খেয়ে তারপরে দিবি। মানে এটা স্যারের একটা ট্রিক্স ছিল, কেননা আমাকে, এটা সত্যি কথা, মানে আমাকে রাখা দরকার, আর সেইটা যেন কেউ বলতে না পারে যে ও ফেভার করছে। এই যে দুজনের ছাত্র শিক্ষকের মেলবন্ধন এইভাবে শুরু হয়েছে, ওটা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, এটা শুধু অনুভবের জিনিস। তা আর এটাও বলা যেতে পারে যে এটাও আপনার একটা টার্নিং পয়েন্ট। হ্যাঁ, তা আমি আর যেতে পারলাম না। আমি এমনি তো অনেক কিছুতে বাধা পড়লাম, এবং আরো বাধা পড়লাম, আমাকে আহারও দিচ্ছে। এরপরে আমার দায়িত্ব বেড়ে গেল, কারণ আমাকে মানে লালন পালন যেহেতু করছে, আমার দায়িত্ব বেড়ে গেছে। এখন আমি সব সময় ভাবতাম মাস্টারমশাই যা বলবে ওটাই আমার কাজ। এই হলো আমার জীবনের ঊর্জা, মানে এখান থেকে বেরোতে শুরু করলাম। তারপরে ফিলোসফিটাই চেঞ্জ হয়ে গেল।
ওই খেলাধুলা সেইটা ফিক্সড হয়ে গেল যে এখন আমার কাজ এই শিক্ষক আর তার আদেশ মানাই আমার কাজ। এইটা হচ্ছে আমার জীবনের মূল কথা, যে ছাত্র শিক্ষক মানে যদি এই মানে ইটা না হয় তাহলে আমার মনে হয় মানে বন্ধন ঋষি মুনিদের আশ্রমে এই ব্যবস্থাই হয়তো ছিল। আমি সেরকম একটা পরিবেশ পেয়েছি আধুনিক যুগে। এবং তারপরেই গোলদার মাস্টারমশাই এলেন, নির্মলেন্দু গোলদার। উনি তখন স্কুল এখানে চলে এসছে, মাস্টারমশাই ওখানে কি করবে, তখন অটোমেটিক মাস্টারমশাই এখানে আসতে হলো। এবং উনি ছিলেন একটা মানুষ এইরকম যে অলরাউন্ডার, মানে গান বাজনা খেলাধুলা পড়াশোনা বিজ্ঞান অঙ্ক সমস্ত কিছুর এক্সপার্ট। মানে যে কোনো প্রশ্ন করলে তার জবাব সুন্দরভাবে দিতে। এই আরেকটা শক্তি আমার পাশে এসে গেল। একজন হচ্ছে আমার লালন পালন এবং আমার সুরক্ষার দায়িত্বে মনে হয় যেন বল মাস্টারমশাই নিল, এবং শিক্ষার যে জিনিসটা সেইটা যেন কিরকম অটোমেটিক গোলদার স্যারের দিকে চলে আসো। গোলদার স্যারের পড়ানো টানানো ওই কায়দা টায়দা গুলো এমন ছিল, আমি ওর মধ্যে জড়িয়ে গেলাম। তা এখন এখান থেকে পড়াশোনা শুরু হলো, ওই 5 পাস করেছি গ্রাম থেকে। তা এই দুজন শিক্ষক মানে একটা কথা এর মধ্যে আছে, গোলদার স্যারকে একদিন আমরা দুজনে একসঙ্গেই যেতাম। একদিন বলি, স্যার আমি যে এত বড়, হ্যাঁ এই তখন হয়তো আমি ওই 3, 4, 5-এ পড়ি, তখন আমি বললাম আমি মনে হয় কালীঘাটে গেলে এটা মানে মানে এত বড় মনে হবে না, তাই না? আমি জিজ্ঞেস করছি কোশ্চেন। মাস্টারমশাই তার রিপ্লাই দিয়েছিলেন যে একদম ঠিক বলেছো তুমি, যে কালীঘাটে গেলে দেখবে তোমার থেকে বয়সে হয়তো ছোট কিন্তু গায়ে পায়ে অনেক বড় ছেলেপেলেরা চলে আসবে, তখন আর এটা মনে হবে না। এটা রিপ্লাই ছিল। তা এইভাবে গ্রাম থেকে বেরিয়ে গেলাম, তা কালীঘাটে চলে আসলাম। হোস্টেলে বেশি দিন থাকতে পারিনি, কেননা কিছু পয়সা দিতে হয়, হোস্টেলে চালটা দিতে হয়, এগুলো ব্যবস্থা ছিল না তখন। গোপাল মসজিদ ও দেখলো, ও তহসিলদার হয়ে রিটায়ার হয়েছে এখন। ও তখন বললো, মহা তুই, আমাকে মহা ডাকতো, বলছে তুই যদি কিছু মনে না করিস আমাদের বাড়িতে থাকতে পারিস। তখন আমার তো খুব ভালো লেগেছে। তা একদিন ও নিয়ে গেল, গিয়ে দেখি জ্যাঠামশাই জেঠিমা আছে, আর ও এখন ওদের ওখানে থেকে পড়াশোনা শুরু হয়। এইভাবে কালীঘাটের স্কুল শেষ হলো। এরপরে ডিগলিপুরে, সেখানেও একজন মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হলো যে তার বাড়িতে কাজ করব, আর আমাকে সারা বছরের ওই মাসে 15 কেজি চালটা দেবে, আর যখনই ছুটি হবে আমি এসে বাড়িতে কাজ করব। এইভাবে 12 পাস করলাম। তা 12 পাস করার পরে আর স্কুলে আমি যেখানেই যেতাম ওই আঁকা জোকা দেয়াল ওয়াল ম্যাগাজিন সরস্বতী ঠাকুর, এ তো বাধা ছিল। মানে আপনার মধ্যে তখন থেকে সেই প্রতিভাটা ছিল? একদম ছোটবেলা থেকেই ছিল। আর বেশি ছিল মাটি নিয়ে, মাটির কাজ বেশি ভালো লাগতো। ড্রয়িংও করতাম কিন্তু মাটির কাজ। তা কালীঘাটে আসলাম, কি করে জেনে গেল জানি না, আমার উপরে দায়িত্ব পড়লো। যতদিন ছিলাম সরস্বতী ঠাকুর আমি বানাতাম। তারপরে পরবর্তীকালে আপনি হায়ার স্টাডিটাও কি এই? হ্যাঁ, আমি ওই ডিগলিপুরে থাকতেই সব মাস্টারমশাইরা বললেন শান্তিনিকেতন যাবে। আমি তো কোনোদিন নামই শুনিনি যে এই লাইন নিয়ে পড়াশোনা করতে পারা যায়। তা মাস্টারমশাইদের চাপে পড়ে ভাবলাম ঠিক আছে, দেখা যাবে। তা যাই হোক, বাড়িতে গিয়ে ব্যর্থ হলাম, মানে কেউ নেই সাপোর্ট করার, পয়সা করি না হলে মেইনল্যান্ডে তো আর পড়া যায় না। তখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আমি, বেরিয়ে ওই পোর্ট ব্লেয়ারে চলে গেছিলাম। তো ম্যাজেস্টিক হোটেলের সামনে প্রবীর ভট্টাচার্য স্যারের সঙ্গে দেখা। বলে, কিরে তুই এখানে ঘুরছিস, সবাই যাচ্ছে তুই এখানে? আমি বললাম, স্যার কি করব? বলে, যাবি না শান্তিনিকেতন? আমি বলি, কি করে যাব, আমার তো সেই সামর্থ্য নেই। হ্যাঁ, তখন প্রথম মাস্টারমশাই জানলো যে আমার ব্যাকগ্রাউন্ড খুব খারাপ। তা বললে, কি বলিস, বলেই হাত ধরে একটা ট্যাক্সিতে উঠালো, চল বলে প্রেমনগরে রামপ্রসাদ স্যার আমার ড্রয়িং টিচার, ওনার বাড়িতে নিয়ে গেল 2টোর সময়। তখন ট্যাক্সিতে উঠলেই 5 টাকা ভাড়া ছিল 86-এ। তখন মাস্টারমশাইকে উঠালো, উনি খেয়ে জাস্ট দুপুরে একটু বিশ্রাম নেবে।
ডাকলো, রামপ্রসাদ দা ওঠো ওঠো, উঠে এইসব বললো। তো এরা মিলে আমাকে 500 টাকা দিয়ে বললো, তুই আন্দামানের জাহাজের টিকিট কর, আমরা দেখছি বলে ওই যে মানে ঝোঁকের মাথায় টিকিট নিলাম 70 টাকা দিয়ে। আর আপনার 430 টাকা আছে, ওই 30 টাকা দিয়ে একটু ওই চিড়ামুড়ি সব কিনে জাহাজে উঠে গেলাম সবার সাথে। সেখানে উঠে দেখি সিনিয়র জুনিয়র, জুনিয়র তো না, আমাদের সমসাময়িক সিনিয়ররা আছে, চিনি তাদের, ওদের সঙ্গে উঠলাম। একটা রাত শেষ হওয়ার পরে আমার জ্ঞান এসছে যে আমি কি করেছি। তা তারপরে অনেক কষ্টে কেটেছে, জাহাজে নামলাম খিদিরপুর, সেখানে বিশাল ব্যাপার। ওখানে গিয়ে আরেক কাহিনী। ওখানে গিয়েও আমি এই কাহানিগুলো বলতে চাই না আজকে, তাহলে আপনার সময় মানে শেষ হবে না। যাই হোক, সেগুলো থাক, হ্যাঁ, এগুলো ওগুলো অন্য কোনো সময় বলবো। তা ওখানে গিয়ে আমি বিশ্বভারতীতে অনেক কষ্টে একজন পৌঁছে দিল, সেখানে আমি চান্স পেলাম না। তারপরে কৌশিক মিত্র, যে আমার জীবনের আর একটা মানে স্টেপ বলা যায়, কৌশিক ঈশ্বরের দান সব, এগুলো আমার পরিকল্পিত না। কৌশিক মিত্র অবশ্য বলছি, কিরে কি ব্যাপার, হ্যাঁ, আমি আমি বলছি চান্স পাইনি, আমি কান্নাকাটি করছি। তখন ও দুঃখ পেয়ে বলছি কান্না করিস না, দেখছি। তখনই ও খুঁজে 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 রবীন্দ্র ভারতীর অ্যাড্রেস বের করলো এবং আমাকে নিয়ে ওর প্রথমের মামা বাড়ি গেল। সেখান থেকে ওর মামার কাছ থেকে 100 টাকা নিল, নিয়ে ওর বাড়ি আজহাপুরে গেল। সেখানে বাড়ির পরিবারের সবার সাথে আমাকে পরিচয় করালো, কেননা আমাকে থাকতে হবে। এবং বলল যে ও আমার বাবার ছাত্র, যদিও আমি মিত্র স্যারের ছাত্র ছিলাম না, কিন্তু ও মিথ্যা কথা বলেছে আমার বাবার ছাত্র, ওকে তোমরা একটু দেখো, ও অনেক গরিব। হ্যাঁ, বলে আমাকে ওখান থেকে পায়ে হেঁটে মশাগ্রাম স্টেশন নিয়ে গেছে, যেহেতু আমি যাতে পায়ে হেঁটে আসা যাওয়া করতে পারি, রাস্তা দেখি ধান ক্ষেতের মধ্য থেকে। ওখান থেকে ট্রেনে উঠলাম, কড লাইন। ট্রেনে 6 টাকা ভাড়া ছিল, কিন্তু আমরা বিনা ভাড়ায় মানে বিনা টিকিট না করে উঠলাম। আর ও বলল যে এই লাইনে কোনোদিন চেক হয় না। তখন ও বলল বালিতে নামবি, নেমে মেইন লাইন, ওখানে নেমে 1 টাকার টিকিট করবি। ও দেখিয়ে দিল, আমরা দুজনে ওই 2 টাকার দুজনের টিকিট নিয়ে হাওড়া থেকে বেরোতে হবে, ওইটা হচ্ছে বেরোনোর 1 টাকার টিকিট। কত সুন্দর। ওখান থেকে জিজ্ঞাসা করে কেউ বললো 11 বাসটা যাবে গণেশ টকিজ হয়ে বাগবাজারের দিকে যাবে, ওটায় উঠলে আপনারা একদম ওখানে নামলেই 50 মিটার দূরে রবীন্দ্র ভারতীর গেট। এত মানে ওখানে গিয়ে গিয়ে দেখি ব্যাক ডেট মানে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে অনেক আগে। সেখানে আর এক কাহিনী, ও গিয়ে ইউনিয়নের প্রেসিডেন্ট আশিস দত্ত, ওকে বললো গুছিয়ে গাছিয়ে, ও বললে দেবে না, মানে মানে উঠে গেল আর কি রেগে, প্রেসিডেন্ট বলে কথা। ওকে গিয়ে ধমকি ধামকা দিয়ে ওই ব্যাক ডেটে ফর্ম বের করেছে। এটা এইরকম কাজ করতো এসএফআই, দুস্থ মানুষ যারা সত্যিকারের নিডি তাদের জন্য কিন্তু করেছে, আমি অস্বীকার করব না কোনোদিন। হ্যাঁ, তা আশিদা ওইটা বের করলো ব্যাক ডেটে, ওইখানে ফিল আপ করে জমা দিলাম। আমার হাতে হাতে ইন্টারভিউ ডেট, তখন সবাইকে পাঠাচ্ছে ওরা, আমারটা হাতে দিল। এই যে আমার মোটামুটি একটা জায়গায় গিয়ে ভাগ্য একটু সাথ দিল, আমি টেস্ট দিলাম, চান্স পেয়ে গেলাম। তারপরে বাড়িতে আসলাম, কাজকর্ম এখানে ওখানে যা পারছি করছি। ইউনিভার্সিটিতেও আমি কাজ করেই আমার মানে কলেজ চলতো। এই আমার রামপ্রসাদ স্যার, প্রবীর স্যারেরা, রামপ্রসাদ স্যারের লিঙ্ক থেকে প্রফেসরদের হয়তো বলে দিয়েছিল, ওনারা একটা কাজ ঠিক করে দিয়েছিল আমাকে। উষা ইন্টারন্যাশনাল একটা লেদারের কোম্পানি, ওর ব্যাগে ডিজাইন করতে হবে, ওই কাজটা রেগুলার চলতো। প্রথমে তো গিয়ে অনেক কষ্ট করেছি, ফুটপাতেও ছিলাম আমি। মানে এগুলো ইউনিভার্সিটির বন্ধুরা ডাউট করে একদিন তুই কোথায় থাকিস, চল তো যাব। তারপরে ওরা যেতে 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 ওদের আওয়াজ বন্ধ হয়ে গেছিল। এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা 1 কাপ চা খেলো, ওই দিল যেখানে থাকি সেখান থেকে। তা একটা কথা বললো, মহা আসছি, মহা বলতো ওরা,
তা ওরা এসে আমার হোস্টেলের ব্যবস্থা, মানে প্রায় 6-7 মাস পরে হোস্টেলের ব্যবস্থা করে। তারপরে আমি জোড়াসাঁকো হোস্টেলে থেকে পড়াশোনা করি, পড়াশোনা করে বিবিএ ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করি। তারপরে আন্দামানে ফিরে আসি, এখানে এসে দেখি এই পোস্টটা বেরিয়েছে আইপিএনটি। হঠাৎ একদিন সেটাও একটা, ওই বাড়ি যাব কালকে, দৌড়ে এসে একজন বলে, আরে তোর ইন্টারভিউ কার্ড এসে গেছে, কালকে ইন্টারভিউ। মানে আমি যদি চলে যেতাম একটু এদিক ওদিক হয়ে গেলে আর পেতাম না। তা ওইটা লোকাল অ্যাড্রেস ছিল আমার এক্সচেঞ্জের। তা ওই ইন্টারভিউ কার্ড নিয়ে ইন্টারভিউ দিলাম, 8 জন ছিলাম আমরা। তা ওই সাথে সাথে রেজাল্ট পেয়ে গেলাম আর কি, মানে আমাকে সিলেক্ট করলো। তা তারপরে ওখান থেকে আমার লাইফ, মানে আর্থিক দিকটা একটু নিশ্চিন্ত হলাম ওই দিক থেকে। তা কাজ শুরু করলাম, কিছু জানি না, প্রথম ইন্টারভিউ দিয়েই চাকরি পেয়ে গেলাম, কোনো এক্সপেরিয়েন্স নেই। তা শুরু করলাম, তবে কাজকর্মে ডেডিকেশন ছিল, কোনো সন্দেহ নেই। হয়তো ফর্মালিটিস অনেক করতে সেগুলো জানতাম না, তা ধীরে ধীরে ওগুলো সব পরে শিখে গেছি এবং কাজের প্রতি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করতাম। আমার কাজ যখন করতাম তখন আমি খাওয়া দাওয়া সব ভুলে যেতাম। তা এরকম করে করে তো আপনি যে কাজকর্মগুলো করেছিলেন ডিপার্টমেন্টে, হয়তো আজও ওগুলো গ্যালারিতে আছে। হ্যাঁ, এখানে পোর্ট ব্লেয়ারে যেগুলো ডিপার্টমেন্টের তো কিছু লিমিটেড ওয়ার্ক ছিল, যেমন ফেস্টিভ্যাল, এই যে আইআইটিএফ যেটা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, এগুলো অ্যাটেন্ড করতে হতো। তারপরে ট্যাবলো, রিপাবলিক ডে প্যারেড, তো ট্যাবলোর সমস্ত কাজ করতে হতো, সেই ডিজাইন থেকে শুরু করে মিনিয়েচার মডেল। দিল্লিতে মিটিং হতো, ওগুলো অ্যাটেন্ড করা। ও প্রায় 5-6 মাস ধরে চলতো এটা, মানে এগুলোই মেইন কাজ ছিল আমার। এর পরে যেটা আমার, মানে এটা ঈশ্বরেরই অবদান যে আমাকে চিফ সেক্রেটারি কখনো হয়তো ডেকে পাঠালো, কেন কোথা থেকে খবর নিয়ে বললো, কিছু কাজ দিল, আর আমার কোনো না ছিল না। আমাকে কিন্তু কাজ দিলে আমার লাইনের আমি পারবো বলে দিতাম। যেমন অ্যানিটকোর একটা এমডি ছিলেন প্রকাশ কুমার স্যার, উনি ডেকে পাঠালেন যে একটা ওরা একটু ইকো ভিলেজ করবে ওয়ান্ডুরে, ওটা সার্ভে হয়ে গিয়ে ওর প্ল্যান ট্যান সব বানিয়ে নিয়েছে, ইঞ্জিনিয়ারিং ব্লু প্রিন্ট হয়ে গেছে। আমাকে একদম টেবিলের থেকেও বড় পেতে বলছে, তুমি এটা বানাতে পারবে, কিন্তু এটা কংক্রিটের হবে না, এটা হবে ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে হবে, কিন্তু সেম মানে প্ল্যানই হবে, কিন্তু ম্যাটেরিয়ালটা ইকো ফ্রেন্ডলি হবে। আমি বললাম, স্যার পারবো। কতদিন লাগবে? আমি বললাম, স্যার 2 মাস লাগবে কমসে কম। বললে, তোমাকে আমি 4 মাস টাইম দিলাম, তুমি করো। করলাম, আর ওটাতেই আমাকে প্রথম কমেন্ডেশন সার্টিফিকেট দিয়েছে। আমি জানতাম না, কিচ্ছু জানতাম না, আমাকে নিয়ে সব আলোচনা করে, তারা জেনে গেছে, আমি জানি না, এগুলো কনফিডেন্সিয়াল থাকে। আমি ভাবতাম কি মনে হয় আমাকে নিয়ে মজাক টজাক করে মনে হয়। তা পরে দেখি ডিসি অফিস থেকে চিঠিপত্র এসছে ওটা নেওয়ার জন্য, তখন বুঝলাম যে দিচ্ছে। এইরকম ভাবে যখন ভূপেন্দ্র সিং স্যার এসছেন এলজি, উনি এসে হঠাৎ কল করলেন, বলছে একটা ট্রাইবেল ফিগার বানাতে হবে, প্রিমিটিভ ম্যান, দুটো এরকম এরকম হবে কম্পোজিশন, মানে উনি বললো গেটের দুপাশে থাকবে। তা আমি বললাম, স্যার পারবো। আমি কোনোদিন করিনি, কিন্তু আমার এইটা ছিল আর কি, এটা আমার একটা মানে ঈশ্বরের দান। তা আমি শুরু করলাম, এটা এখনো দেখতে পাবে, গেটের সামনে আছে দুটো 8 ফিট হাইটের দুটো দাঁড়ানো মূর্তি, এবং আমাদের হ্যাঁ রাজনিবাসের এন্টারেন্স। তা সব এসে ভিড় হয়ে গেছে একদম, আর এলজি নেমে আসছে গেটের সামনে, মানে সব অফিসার। আমি তো এক কোনায় চাপা পড়ে গেছি, স্যার এসে কিন্তু আমাকেই খুঁজে পিঠে হাত দিয়ে আমাকে নিয়ে ঘুরছে, আর বেটে বেটে করে কথা বলছে, আর বলছে শাবাশি দিচ্ছে আর কি।
আর ওই দুটো না এমনি নিজেরা দাঁড়িয়ে আছে, নিজের একদম দুই পায়ে এরকম করে দাঁড়ানো। মনে হচ্ছে ওইসব দেখে ওনার এত, আমার অনেক আনন্দ লেগেছিল। তা ওটা লাগলো। এরকম করতে করতে নিজের রুটিন কাজ করছি, এর মধ্যেই ওই একে সিং স্যার আসার পরেই খোঁজ পড়লো যে এরকম গৌতম বুদ্ধার একটা বড় মূর্তি বানাতে হবে। কে আছে, কেউ বলেছে যেরকম গোমাস্তা আছে, আইপিএনটিতে ডেকে পাঠালেন, আদেশ দিলেন। আমি বললাম স্যার আমি পারবো। 12 ফিট হাইট, বসা বুদ্ধের হাইট 12 ফিট। দেখেছেন কোনোদিন? মানে রাজনিবাসে আছে, এখনো আছে। ওইটা বানিয়েছি, ওইটা আপনার হাতেই বানানো? আমি নিজে বানিয়েছি। ওটা 1 বছর লেগেছিল আমার। ওটা অনেক, ওটা আসলে কি দিয়ে বানানো? ওটা ফাইবার গ্লাস মাটি দিয়ে আগে বানিয়ে ওর মোল্ড বানিয়ে ওতে ফাইবারের মানে কাস্টিং করে, হ্যাঁ হ্যাঁ, না না, প্রথমে মাটি দিয়ে আর্টওয়ার্কটা বানিয়েছি, তারপরে ওর ডাই তৈরি হয়েছে। 25টা পিস হয়েছিল ডাইয়ের। হাত এরকম আছে, ওর ডাই মানে দুটো, এটা একটা পিস আলাদা, পিছনটা আলাদা, মানে সব আলাদা, মাঝখানে ডিভিশন। 25টা পিস ছিল। ওইটাকে ফাইবারের ডাই, তারপরে ওর মধ্যে ফাইবার দিয়ে ওই ডাইয়ের মধ্যে থেকে ওই পিস বের করে জুড়ে এটা লাগা। ওটা আছে 12 ফিট হাইটের। ওটা আমার সব থেকে বড় কাজ আমার লাইফের। আর এরপরে আমাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, এটা বোধহয় 19 হবে যতদূর সম্ভব, ভেঙ্কাইয়া নাইডু স্যার এসেছিলেন, ভাইস প্রেসিডেন্ট। নেচার পার্ক ওপেনিং হবে বলে, ওদের ওখানে কিছু বিউটিফিকেশনের জন্য দরকার, তার ডেকেছে বলে। তা আমি সাজেস্ট করেছিলাম যে এরকম করেন, আমি করে দেব, তবে আমাকে ডিউটি আওয়ার্সে করব। আমি বলেছিলাম আমাকে ডিউটি আওয়ার্সেই করাবেন, আমি এমনি মানে পয়সা টয়সা নিয়ে আলাদা করব না, আমাকে আপনারা অর্ডার দিলেই আমি এসে করব। এবং ওরা ওইভাবেই ডিপার্টমেন্টকে লিখেছিল, আমাকে ডিউটি প্লেস করেছিল। ওতে আমি একটা উড কার্ভিং করেছিলাম, ওটা প্রায় 3 মিটার হাইট। ওটা মাঞ্জেরি থেকে ওই উড আনা হয়েছিল, পাহাড়ে ঘুরে ঘুরে সিলেকশন করে হাতি দিয়ে বের করে এনে দিয়েছে। ওইটা আমি 10 দিনে করেছি। কোনোদিন সময় পেলে দেখবেন, অনেক বড় কাজ। নেচার পার্কে না? হ্যাঁ আছে, দাঁড়ানো বাইরে আছে। এই টাইপের আমার মানে আহ, জীবনে যত কিছু হয়েছে, এতে ইনডাইরেক্টলি বাইরের সমস্ত মানুষের, অনেক হিতৈষী মানুষের মানে হাত আছে, ভালোবাসা তারা যেরম দিয়েছে, বিশ্বাস করেছে, মাস্টারমশাইদের আশীর্বাদ আছে, সবসময় চাইতো যেন আমি কিছু করি। এই সমস্ত কিছু দিয়ে একটা এমন ভাবে একটা দায়িত্ব ফিক্সড হয়ে গেছিল আমার উপরে। হয়তো আজকে যা করতে পেরেছি এই জন্যই হয়েছে, তাদেরই। ওরা আপনার বাপ ঠাকুরদা যারা মানে আন্দামানে যে এসেছিলেন, ওনারা প্রথম কোথা থেকে এসেছিলেন? ওই দেশভাগের পরে সবার মতো ওনারাও বাংলাদেশ থেকে এসেছিলেন। ওই বরিশাল ডিস্ট্রিক্টের লেমুয়া বলে একটা জায়গা, হ্যাঁ, ওখানের কাকচিরা খুব পপুলার জায়গা ছিল ওর আন্ডারে। লেমুয়া বলে একটা জায়গা, এখন ওখানে কলেজ টলেজ হয়ে গেছে, আমি খোঁজ নিয়েছি। আর মামা বাড়িটা ওখান থেকে 10-12 কিলোমিটার দূরে, কালীপুর গ্রাম, ওখানে এখনো আছে। মা যে বাড়িতে জন্মেছিল সেই বাড়িও এখনো আছে, বড় মামার ছেলে মেয়েরা থাকে। আর ও মা যখন এসেছিল এখানে, মার জীবনের যে সংঘর্ষগুলো, সেগুলো মানে বর্ণনা করা যাবে না, সময় হবে না অত। তবে মার যে জীবনটা ছিল অনেক কষ্টের। আর আমি যতটা মনে আছে যে রাত্রিরে অনেক সময় মা আমাদের ঘুম পাড়িয়ে দিয়ে রাত্রিরে গান গেয়ে গেয়ে কান্না করতো, আমার এটা মনে আছে। আর গানটা ছিল ওই গানটা, যাদব ভাই মাধব ভাই হরি হারায় নম। এটা আমার মনে আছে। তাতে আমার আমার মনে হয়েছে মার পরিবার গৌরাঙ্গ মহাপ্রভুর ফলোয়ার, মানে এই গানের জন্য আমার, তাই আমি এটা অনুমান করেছি, পরে আমি খোঁজ নিয়ে দেখেছি ঠিক। তা ওই গানটা একটা মানে বাবার কথা স্মরণ করে মা কাঁদত। তা যাই হোক, এইভাবে মা সবসময় পড়ালেখা, আমরা ছোটবেলা থেকে ওই সৎ কিয়া করা কিয়া মা বলতো, ওগুলো আমাদের পড়াতো, লেখাতো। তা আমার জীবনের যত যা হয়েছে সেটার একদম উৎস হচ্ছে মা।
মার হচ্ছে দারিদ্রতার কষ্ট, ছেলে মেয়েদের মানে না খেয়ে থাকে তার কষ্ট, নিজে না খেয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করানো, পড়াশোনা করতে হবে এই সব কথা বলতো। তাই এ থেকে একটা অনুপ্রেরণা, এবং মাকে সব সময় স্মরণ করেছি, করে আগে বেড়েছি। এখনো আমার জীবনের যা কিছু ঈশ্বরকে যেরকম স্মরণ করে সবাই, আমি মাকেই করি, কেননা মা আমার জীবন দর্শন। মানে মার জন্যই এই পথে হয়তো আমি আসতে পেরেছি। আমরাও চাই যে মানে কামিং জেনারেশনের জন্য কিছু একটু অ্যাডভাইস দিতে। হ্যাঁ, মানে এটা এই হাতের কাজগুলো এমনি তো সবার জন্মগতই থাকে না, মানে জন্মসূত্রে অনেকের থাকে, যেমন আমার ছিল, আমার ভালো লাগতো ওগুলো। এবং আমার সব থেকে সৌভাগ্য যে ওই ছোটবেলার খেলার জিনিস নিয়েই আমি পুরো জীবন কাটিয়ে দিয়েছি। মানে ওই জিনিস নিয়ে পড়াশোনা করেছি, এমনি নর্মাল 12 অব্দি তো সব পড়েছি, এরপরে হায়ার এডুকেশন আমি ওই খেলার জিনিস নিয়েই করেছি, এই আর্টের সাবজেক্ট নিয়ে। এবং ভগবানের ইচ্ছায় চাকরিও করেছি এই সাবজেক্টের। এতে কি হয়েছে, যেগুলো আমি অনেক সময় মানে শিক্ষকরা পড়ানোর সময় ছেলেমেয়েরা ঠিক মতো বুঝতে পারে না, অন্যমনস্ক থাকে, কিন্তু আমার কি হয়েছে, আমি যখন চাকরি জীবনে বসে কাজ করেছি তখন ওইরকম বহু জিনিস আমি সলভ করেছি। এটা হচ্ছে আমি বলবো অনেক, মানে আমার জন্য একটা সুযোগ হয়েছে যে আমি অনেক কিছু যা তখন বুঝিনি সেটা ওই চাকরি করতে করতে ভেবে ভেবে ওগুলো সমাধান হয়েছে। তাতে এতে আমার একটা ডেভেলপমেন্ট হয়েছে, একটা এক্সপেরিয়েন্স হয়েছে। তবে এই জিনিস নিয়ে যদি কোনো আগ্রহী ছেলে মেয়ে থাকে তাহলে তারা মানে আগে বাড়তে পারে, এবং আমি যতদিন বেঁচে আছি আমি তাদের গাইড করব। এমনিতে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে রিটায়ারমেন্টের সাথে সাথে লিখে দিয়েছি যে আমি আমার যে এতদিন যে আমি কাজ করেছি, যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সেটা যদি কেউ শিখতে চায়, আপনারা যদি আমাকে সেই প্ল্যাটফর্ম রেডি করে দিন, আমি একদম ফ্রিতে শেখাবো। এবং আর্ট অ্যান্ড কালচার থেকে একটা এরকম মানে হবি ক্লাসের বাচ্চাদের সামার ভ্যাকেশনে 10 দিনের একটা ক্লাস অ্যারেঞ্জ করেছিল, আমি ওখানে বাচ্চাদের শিখিয়েছি। তাছাড়া গ্রামে যেরকম আমার গ্রামে গিয়ে আমি ক্যাম্প করি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে মাটির কাজ, এইসব মেইনল্যান্ড থেকে যত প্রফেসর আসে তাদের নিয়ে একসঙ্গে বাচ্চাদের দিয়ে কাজ করা, এগুলো করি রেগুলার। এর মধ্যেও একজন এসেছিল টেরাকোটার বিখ্যাত মানুষ, মানে ভারতবর্ষের, শ্রী রামকুমার মান্না, উনি এসে বাচ্চাদের নিয়ে ট্রেনিং দিয়েছে, এগুলো করেছি। ওখানে একটা মানে সেলফ হেল্প গ্রুপ করে দিয়েছি মেয়েদের দিয়ে, ওরাও কাজ করছে, ওদেরও ট্রেনিং দিচ্ছি আমি, এগুলো ফ্রি একদম। এখন এখন বর্তমানে যে আপনার কর্মবিরতির পর আপনি মানে কিভাবে আপনার সময়টা কাটাচ্ছেন? আমার সময় এখন আগের থেকেও ব্যস্ত আমি, কেননা এখন এই যে যা বললাম এইসব কাজকর্ম আছে, প্লাস আমার এক্সিবিশন মেইনল্যান্ডের গ্রুপ আছে আমার 3-4টে, ওই এক্সিবিশন গুলো অ্যাটেন্ড করতে হয়। এই এখনই আমি একটা এক্সিবিশন করে এলাম 1.5 মাস কলকাতায় থেকে, ওখানেই কাজ করে, এটা ব্যাঙ্গালোরে ছিল। 9 তারিখ থেকে 15 তারিখ অব্দি একটা এক্সিবিশন ছিল, ওতে আমার বড় বড় কাজ ছিল, এবং অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, ওখানে লোকাল পেপারেও বেরিয়েছে। এবং ওরা বলেছে যে আন্দামান থেকে এই প্রথম কোনো মানে কাজ আমরা দেখলাম আর কি, এরকম বলেছে ওরা। তা এইভাবে চলে। তা এখানে গ্রামে গঞ্জে আমি ওই বাচ্চারা যারা ইন্টারেস্টেড তাদের নিয়ে সময় কাটাই। আর আমার এখন আমি উড কার্ভিং এর কাজ করি, হ্যাঁ, ওটা বাড়িতেও সব ব্যবস্থা করা আছে, যখন বাড়ি থাকি ওগুলো করি। আর মাঝখানে আর একটা বলি, ছেলে মেয়েদের এমপ্লয়মেন্টের জন্য যদি কারোর কোনো গাইডেন্স দরকার হয়, যেমন পেপার ম্যাশের, আমি পেপার পাল্প, এই খবরের কাগজ দিয়ে আমি এই চাকরির মধ্যে অনেক এক্সপেরিমেন্ট করেছি, যখন কাজকর্মের চাপ থাকতো না তখন করতাম, সেটা একদম সাকসেস। ওটার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামে বিক্রি হতো, হ্যাঁ এখনো হয়। আর কিছু জিনিস বানিয়ে দিয়েছি যেটার ম্যাটেরিয়াল কস্ট অনেক কম, কিন্তু লেবার কস্ট একটু বেশি। অনেক অনেক মানে একটা ছেলে যদি এটা করে তাহলে এমপ্লয়মেন্ট হয়ে যাবে তার।
রীতিমতো তার বেশ ভালো ইনকাম হবে, এটা করতে পারে ছেলে মেয়েরা। এগুলো আমি ফ্রিতে শেখাবো, এটা আমি সব জায়গা বলেছি। হ্যাঁ, কেন এটা হলে কি হবে, একটা পরে একটা জেনারেশন তৈরি হবে, এটাই আমার মানে সব থেকে পাওনা পাওনা থাকবে সমাজের যাই কাছে। হোক দাদা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, যে রিটায়ারমেন্টের পরে যে ব্যস্ততার মধ্যেও একটা ভালো একটা পরিবেশ নিয়ে আপনি আপনার জীবনটা কাটিয়ে দিচ্ছেন, এইভাবে আপনি আপনার বাকি জীবনটা কাটিয়েছেন। এটাই বলে আপনার অনেকটা সময় আমরা নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।